এখনো পর্যন্ত আপনাকে সাপে কামড়ায়নি, কিন্তু ভবিষ্যতে যে আপনাকে কোনোদিনও সাপে কামড়াবে না বা আপনার পরিচিত কাউকে সাপে কামড়াবে না এমনটা কিন্তু কেউই গ্যারান্টি দিতে পারছি না। অতএব বিশেষ কয়েকটা যদি পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে কিন্তু আমাদের এই যে বড় বিপদটা থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। তো আজকে আমি বিশেষ কয়েকটা পদ্ধতি বা বিশেষ কয়েকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো আপনারা জানলে আপনি আপনার নিজের জীবন এর সাথে আপনি কিন্তু আপনার কোনো পরিচিত বা আপনার ভালোবাসার যে মানুষগুলো রয়েছে তাদেরকে কিন্তু বাঁচাতে পারবেন। প্রথমে আমি বলে রাখি যে আমরা সাপে কামড়ালে যে ওঝা বাড়ি দৌড়াই, ওঝারা কিন্তু এখন এই মুহূর্তে এই আজকের ডেটে দাঁড়িয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য কিন্তু একটা কথা বলে রাখে যে আমি যা করার করে দিয়েছি, এবার হসপিটালে নিয়ে যাও। ওঝারা খুব ভালো করেই জানে যে উনি যা করার সত্যিই করে দিয়েছে, এরপর হসপিটালে না নিয়ে গেলে রোগীটাকে বাঁচানো সম্ভব নয়। আগে কি হতো, ওঝারা এই কথাটা বলতো না। আগে যে সমস্ত ওঝারা ছিল বা ছিলেন তারা বলতেন যে আমি যা করে দিয়েছি ব্যাস ও সুস্থ হয়ে যাবে, কিন্তু দেখা গেলো পরবর্তী 1-2 দিনের মধ্যে মরে গেল, তখন কিছু করার নেই। কিন্তু এখনকার ওঝারা চালাক হয়ে গেছে, তারা কি বলেন, তারা বলেন যে আমি যা করার করে দিয়েছি, যাও হসপিটালে নিয়ে চলে যাও। কেন? কারণ জানে যে হসপিটালে গেলেই একমাত্র রোগীটা বাঁচবে, এছাড়া আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এরপর আসছি যে তাও তো ওঝাদের কাছে অনেকে গিয়েও বেঁচে গেছে, তাহলে কি সত্যি ওঝাদের মধ্যে সেই সমস্ত ক্ষমতা রয়েছে? প্রথমে এবার এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, তারপর আসছে আমি কী কী স্টেপ আমাদের করণীয়। ভালো করে বুঝতে হবে যে যদি আমার এরিয়ায় 100টা সাপ পাওয়া যায়, আচ্ছা বাদ দিলাম, আমার এরিয়ায় যদি 30 রকমের সাপ পাওয়া যায়, সেই 30 রকমের সাপের মধ্যে মাত্র 3 থেকে 4 রকমের সাপের মধ্যেই বিষ থাকে। বাকি 25 থেকে 26 রকম যে সাপগুলো রয়েছে সেই সাপগুলো শুধু কামড়াতেই হয়তো পারে, কিন্তু বিষ নেই। এটাই কিন্তু সত্যি, আর এই সত্যিটাই কিন্তু মানুষে মানতে চায় না। 3 থেকে 4 রকম সাপের মধ্যে হয়তো তোমার এরিয়ায় যদি 30টা বা আপনার এরিয়ায় যদি 30টা সাপ থাকে, তাহলে কিন্তু ওই 3 থেকে 4 রকম সাপের মধ্যেই বিষ থাকবে। যদি আপনার এরিয়ায় 100টা সাপ থাকে 100 রকমের, তাহলে হয়তো 8 থেকে 10টা সাপের মধ্যে বিষ থাকবে, বাকি কিন্তু অন্যান্য সাপের মধ্যে বিষ নেই। এবার দেখা গেল আমার এরিয়াতে দেখা গেল 20-30 বছর ধরে একটা ওঝা আছে, তো যাদেরকে ওই 90টা বা 92টা সাপের মধ্যে যাদের বিষ নেই, সেই সাপ কামড়েছে, তাকে যদি আমি ওঝার কাছে নিয়ে যাই, সেই ওঝা যদি আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা যেগুলো হয় খাইয়ে দেয়, সেই রোগী তো এমনিই বাঁচবে, কারণ ওই সাপে তো বিষ নেই, কামড়ে দিয়েছে, ওঝার কাছে নিয়ে গেছে, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা এসব দিয়ে দিয়েছে, সেরে গেছে। যদি ওগুলো নাও দিত তাও কিন্তু সে সুস্থ হয়ে যেত, কারণ ওই সাপের বিষ নেই। কিন্তু ওরই মধ্যে দেখা গেল একটা বিষধর সাপ কামড়ে দিয়েছে, তাকে ওই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছে, সে কিন্তু আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ওই বিষটা কমাতে পারবে না, হয়তো 2 দিন পর সেই রুগীটা মারা যাবে। আর ওই ওঝাকে কিন্তু তখন ওই গ্রামের লোক খুব বেশি দোষ দিতে পারবে না। কেন? কারণ ওই ওঝার কাছে বলার জায়গা আছে যে এর আগে তো আমি বহু মানুষের সাপে কামড়ানো সারিয়ে দিয়েছি, একে দেরি করে নিয়ে এসছো বা এর অন্য কোনো কেস আছে তার জন্য মারা গেছে। ওনার তখন কিন্তু ওই জায়গাগুলো আছে, তখন কিন্তু ওনার কোনো দোষ নেই। কেন? কারণ ওই জায়গাগুলো আপনারাই তৈরি করেছেন। উনি আগের যে রুগীগুলোকে সারিয়েছেন, সেই রুগীগুলোর কিন্তু যে সমস্ত সাপে কামড়েছিল সেগুলোর হয়তো বিষ ছিল না, তাই উনি সারিয়ে দিয়েছেন, কারণ ওনার না সারালো এমনিই সেরে যেত। কিন্তু এখন যে রুগীটাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই রুগীটা কিন্তু বিষধর সাপে কামড়েছে, যেটার কিন্তু ওনার কোনো ক্ষমতা নেই। ওই আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মাংসই রান্না হবে, সাপের বিষ কিন্তু কমানো যাবে না। অতএব এবার আমাদের প্রথম করণীয় কাজগুলো কি? যদি সাপে কামড়ায় আমাকে, আপনাকে, আপনার পরিবারকে, আপনার পছন্দের মানুষকে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে কাউকেই যদি কামড়ায়, কি করব আমরা? প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ যেটা এতক্ষণ ধরে বললাম, ওঝা বাড়ি যাবো না, কারণ ওঝারা পারে না। ওঝা তুমিও হয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, ওঝা বাড়ি যাবো না, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি? প্যানিক হব না, চিন্তিত হব না, আমি মরে যাব, সাপে কামড়েছে কি হবে এবার, আমার মাথা টাথা ঘুরছে, এইটা যেন করা না হয়। এটা করলে অনেক বড় বিপদ হবে। কেন? আমাদের শরীরে একটা, এই যে আমি এখন বসে আছি আপনাদের সাথে কথা বলছি, আপনারা বসে আছেন কোনো কাজ করছেন, যাই হোক কিছু, এই যে ভিডিও দেখছেন, আপনাদের শরীরটা কিন্তু এই মুহূর্তে শান্ত, স্টেবল আছে। কিন্তু যদি আপনি একটু নাড়াচাড়া করেন, একটু হাঁটাচলা করেন, একটু প্যানিক করেন বা একটু চিন্তা ভাবনা করেন, আপনাদের কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়তে থাকে, মানে রক্তচাপটা বাড়ে, রক্ত খুব দ্রুত আমাদের শরীরে মানে প্রবাহিত হয়। তো কি হবে? ধরুন আমাকে হাতে সাপে কামড় দিয়েছে, আর এই কামড়ের বিষটা সেটা তো রক্তেই রয়ে গেছে, রক্তে ঢুকে গেল। এবার আমি যত বেশি চিন্তা করবো, যত বেশি দুশ্চিন্তা করবো, প্যানিক করবো, তত বেশি কিন্তু রক্তর মাধ্যমে বিষটা আমার শরীরে ছড়াতে থাকবে। অতএব আমাকে শান্ত মস্তিষ্কে এই ভাবনাটা নিতে হবে যে আমার কিচ্ছু হবে না, আমি হসপিটালে যাব, ওষুধ নেব, সুস্থ হয়ে যাব। বাস, চিন্তা করলে কিন্তু অনেক বড় বিপদ। প্রথম কন্ডিশন গেল এটা, চিন্তা করবো না। দ্বিতীয় কন্ডিশন, যতই আমি বলি চিন্তা করবো না, চিন্তা একটা হবেই, কিন্তু যতটা কম করা যায়। দ্বিতীয় কন্ডিশন,
কোনো রকম কাটা ছেঁড়া করা যাবে না যেখানটায় আমাকে সাপে কামড়েছে। আচ্ছা, কী কী করা যাবে না ওটা পরে আসছে, আগে কী কী করতে হবে সেটা বলি। তাহলে যেখানে কামড়েছে হাতের সামনে যদি পরিষ্কার জল থাকে ধুয়ে নাও, যদি একটু সাবান থাকে তাহলে হালকা একটু সাবান হাতে করে নিয়ে জল নিয়ে জায়গাটা ধুয়ে জল দিয়ে ধুয়ে দাও, ধুয়ে চলে যাও হসপিটালে। ব্যাস। যদি হাতের সামনে দড়ি পাও, দড়ি দিয়ে বাঁধার নিয়ম আগে ভালো করে বুঝি, যদি না বাঁধো তাও হবে, না বাঁধলেই ভালো। কিন্তু যদি বাঁধার ইচ্ছে হয় যে না সবাই বাঁধে আমি একটু বাঁধি, সাপে কামড়েছে মজা লাগছে একটু দড়ি বেঁধে নিয়ে যাই, তাহলে মজা করলাম, সাপে কামড়ালে কারণ মজা লাগে না, যাই হোক। যদি হাতের সামনে দড়ি পাও তাহলে কীভাবে বাঁধবে দেখো ভালো করে। টাইট কিন্তু বাঁধা যাবে না, ভালো করে বোঝো, আগেকার পদ্ধতি ভুলে যাও। তুমি করে বলছি এখন, প্রথমে আপনি করে বলছিলাম, যাই হোক ক্ষমা করবেন যারা বড়রা আছেন। তো আচ্ছা আপনি করেই বলছি। তো যদি এখানে কামড়ায় আমাকে, আমি একটা সোজা লাঠি নেব, যদি আশেপাশে লাঠি পাটকাঠি বা কঞ্চি বা কোনো শক্ত লাঠি যদি পাই, একটা লাঠি নেব। এই কনুই থেকে এই যতটা কামড়েছে ততটা লাঠি দিয়ে বেঁধে দেবো। কেন? এই হাতটা আমার স্ট্রেট হয়ে গেল, এরকম না, এরকম স্ট্রেট হয়ে গেল। যদি আমাকে এই কবজির এখানে কামড়ায় তাহলে আমি কবজি থেকে এতটা একটা লাঠি নিয়ে বেঁধে নেবো যেন এই জায়গাটা নড়াচড়া না করতে পারে। আচ্ছা, এটা করার উদ্দেশ্য কি? আমাদের বডি পার্টসের যেই পোর্শনগুলো কম নড়াচড়া করছে সেই পোর্শনগুলো রক্ত প্রবাহ আস্তে আস্তে হচ্ছে। আমি যদি হাতটা এখন এরকমভাবে এক্সারসাইজ করি, নাড়াই, এরকম করি, তাহলে তো এখানে আমার রক্ত চলাচল বেশি করবে। তাহলে যত রক্ত চলাচল বেশি হবে বিষটা তত তাড়াতাড়ি দেহে ছড়াবে। তাহলে আমার যেখানে কামড়েছে সেখানটা যদি আমি স্টেবল করে দিই তাহলে সেইখানটায় রক্ত চলাচল যেমন অ্যাজ ইট ইজ হচ্ছে হবে, কিন্তু বিষটা আস্তে আস্তে কম ছড়াবে কিন্তু কম ছড়াবে। কিন্তু যারা টাইট করে বাঁধবে তাহলে তাদের কি ক্ষতি হবে? টাইট করে বাঁধলে বিষটা হয়তো উপরে কম উঠবে বা কম ছড়াবে, এটা ঠিক, কিন্তু তুমি তো বাঁচবে বা আপনি তো বাঁচবেন, এটুকু তো শিওর, কারণ হসপিটালে যাচ্ছেন, আপনি বাঁচবেন, তাতে বাঁধুন আর না বাঁধুন। কিন্তু যেখানটা বেঁধেছেন টাইট করে ওখানটা রক্ত না যাওয়ার জন্য, রক্ত তো যেতে পারবে না মানে বিষও যায়নি, ঠিক আছে, কিন্তু বিষটা তো ওখানে রয়ে গেছে, ওই জায়গাটা ঘা হবে, পচবে, ওই জায়গাটাতে ক্ষত সৃষ্টি হবে, ওই জায়গাটা ফোসকা পড়ে যাবে, এমনকি ওই জায়গাটা পচে যেতে পারে। পরবর্তীকালে হয়তো আপনি বেঁচে গেলেন, শরীর সুস্থ হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেলেন, কিন্তু ওই জায়গাটা পচতে ওই জায়গাটাকে কেটে বাদ দিতে হলো। আপনি ভালো থাকবেন কিন্তু ওই জায়গাটা শুধুমাত্র আপনার একটা ভুলের জন্য, টাইট করে বাঁধার জন্য ওই জায়গাটা কেটে বাদ দিতে হলো। এরকম অনেক কেস আছে। অতএব টাইট করে বাঁধা যাবে না। যদি লাঠি থাকে হালকা একটা লাঠি দিয়ে ওই জায়গাটা স্টে করে বেঁধে দিন, যদি লাঠি না থাকে বাঁধতে হবে না। যদি দড়ি থাকে বা রুমাল থাকে হালকা একটু উপরে হালকা বাঁধন দিন, যেন মাঝখানে একটা আঙুল ঢুকে যায়। ধরুন এটা আমি বেঁধেছি, এই যে এরকম যেন আঙুলটা ঢুকে যায়, এতটা যেন গ্যাপ থাকে। বাঁধতেও পারেন, নাও বাঁধতে পারেন, বাঁধলে ভালো, হালকা করে বাঁধবেন, না যদি বাঁধার থাকে বাঁধবেন না, সিম্পল। কিন্তু টাইট বাঁধা যাবে না, মোদ্দা কথা টাইট বাঁধা যাবে না, টাইট বাঁধলে কিন্তু বিপদ। এটা হয়ে গেল। তাহলে কি, প্রথম কন্ডিশন প্যানিক করবো না, দ্বিতীয় কন্ডিশন জল দিয়ে বা পরিষ্কার কিছু থাকলে ওটা দিয়ে ধুয়ে নেবো, তৃতীয় কন্ডিশন একটা স্প্লিন বা লাঠি দিয়ে ওটাকে বেঁধে নিয়ে চলে যাবো হসপিটালে। এবার নিয়ে যাবো বলতে আমি যদি একা থাকি তাহলে আমাকে নিজেকেই নিয়ে যেতে হবে, একাই যেতে হবে। চেষ্টা করবেন একজনকে ডেকে নেওয়ার সঙ্গে সঙ্গে, কারণ আপনি চিন্তা করবেন না বললেও আপনি চিন্তা করবেন, মাথা ঘুরে যেতে পারে। সাইকেল নিয়ে একা চালিয়ে গেলে শরীরে এক্সারসাইজ হবে, রক্ত প্রবাহ বেশি হবে, ব্লাডে বেশি করে বিষটা ছড়াবে। বা বাইক নিয়ে গেলেও মাথা ঘুরে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বা অন্য কোথাও ধাক্কা দিয়ে দিতে পারেন, আরও বিপদ বাড়বে। অতএব কাউকে নিয়ে যাবেন বা কারোর সাথে করে যাবেন, আপনি বাইকে চেপে বা গাড়িতে চেপে বা 4 চাকা হোক বা ভ্যান হোক বা টোটোতে হোক চেপে যাবেন, যাতে করে আপনি রিল্যাক্সে যেতে পারেন, যেন শরীরে নড়াচড়া কম হয়। চলে গেলেন। এক্সট্রা কোনো রকম অ্যালকোহল জল টল এক্সট্রা কিছু খাওয়ার ওই মুহূর্তে দরকার নেই, চুপচাপ চলে যাবে। হ্যাঁ, যদি খুব চেষ্টা আলাদা, কিন্তু না খাওয়াই ভালো। হসপিটালে যাবেন। এইবার বলছি কি করা যাবে। হসপিটালে যাওয়া মাত্র আপনাকে ASV দেবে, অ্যান্টি স্নেক ভেনাম, সেটার উদ্দেশ্যেও কিছু কথা আছে, বলছি, লাস্ট অব্দি থাকুন। এবার বলি কি করা যাবে না। পুরোনো দিনের 90s ফিল্মে যেমন দেখতেন, সাপে কামড়ালে হিরোইনদের কামড়ালে হিরোরা ওটা চুষে বিষ বার করতো, যে চুষে বিষ বার করতে যাবেন সেই ভগবানের কাছে চলে যাবেন। ওইসব করা যাবে না, ওইসব করা যায় না, ওইসব বেকার, ওগুলো আগে আপনাদেরকে বোকা বানাতো, ওইসব হয় না, ওইসবভাবে বিষ বেরোয় না। তাই ওইসব চোষা যাবে না এই সাপে কামড়ানোর জায়গাতে, ওটা বাদ। দ্বিতীয়ত, অনেকে আছে ব্লেড দিয়ে চাকু দিয়ে কেটে রক্ত বার করে দেয়, ভাবে বিষ বেরিয়ে গেছে, ওটাও করে। তো বিশাল বড় বাজে জিনিস, মারাত্মক জিনিস, ওটাও করা যাবে না। তাহলে কি করা যাবে না? মুখ দিয়ে চুষে বিষ বার করা যাবে না, কাটা ছেঁড়া করা যাবে না, জোর ওখানে আঁচড়াআঁচড়ি বা চেরা ওইসব কিছু করা যাবে না, জোর টাইট করে দড়ি বাঁধা যাবে না। হয়ে গেল। যে সাপটা কামড়েছে সেই সাপটাকে কেটে কুটে বা লাঠি দিয়ে বেঁধে পিটিয়ে মেরে নিয়ে হসপিটালে যাওয়া যাবে না, দরকার নেই। অনেকে যায়, চাষি যারা চাষি মানুষেরা আছেন, এরকম অনেক রিপোর্ট আছে, হসপিটালে সাপটাকে কেটে নিয়ে চলে গেছে। বিশ্বাস করুন, দরকার নেই। হসপিটালে যে ASV পাওয়া যায়, অ্যান্টি স্নেক ভেনাম, সেটা অনেক বিষধর সাপের বিষ থেকে ওই ওষুধটা তৈরি করা হয়। অর্থাৎ আপনার এরিয়ায় যে সাপগুলো কামড়েছে আপনাকে, তার থেকে অনেক বেশি বিষধর সাপের বিষ আপনাকে হসপিটাল থেকে দেওয়া হবে।
মানে বিষের ওষুধ। চিন্তা করার কোনো কারণে হ্যাঁ, ফোন থাকলে একটা ভিডিও করে নিতে পারেন এই সাপটা কামড়েছে, ব্যাস। যদি ফোন না থাকে কিছু করার নেই, আশেপাশে লোকাল সাপ হলে চিনতে পারবেন, না চিনলেও কোনো অসুবিধা নেই, হসপিটালে চলে যান। যে ওষুধটা আপনাকে দেওয়া হবে, ধরুন আপনাকে 50 পাওয়ারের একটা সাপে কামড়েছে, কিন্তু হসপিটালে আপনাকে অটোমেটিক 80 পাওয়ারের ওষুধ দেওয়া হবে এমনি, তো আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তো এই হচ্ছে আপনার বিষয় যে কী করা যাবে না, কী করা যাবে না, আবার আরেকবার রিপিট করে দিই, তাহলে আপনাদেরই সুবিধা হবে। কি, চুষে বিষ বার করা যাবে না, দড়ি টাইট দিয়ে বাঁধা যাবে না, আর ওখানে কাটাছেঁড়া করা যাবে না, ব্যাস। হসপিটালে চলে গেলেন, আপনাকে এএসবি দেবে। আর একটা কি, ওঝা বাড়ি যাওয়া যাবে না, ওঝা বাড়ি যেও না বা যাবেন না। আমি বারবার বলছি, আমার আশেপাশের লোকালের একজন মেয়ে মারা গেছে এই শুধুমাত্র ওঝা বাড়ি গিয়ে, আদা বাটা লঙ্কা বাটা খেয়ে। অতএব এইসব একদমই করা যাবে না। অনেক স্নেক বাইটের ক্লাস আমি করেছি, আমি অনেক জায়গাতে এইসব ইনফরমেশনগুলো দিয়েছি, তারা উপকার পেয়েছেন। অতএব এই যে ইনফরমেশন আপনাদের খুবই 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 কাজে লাগবে, আপনার নিজের জীবনের সাথে সাথে আপনার পরিবারের অনেকের, আপনার কাছের মানুষের জীবন কিন্তু আপনি বাঁচাতে পারবেন। এবার বলি এই এএসবিটা কী জিনিস। সাপে কামড়ালে এবার একটু এক্সট্রা ইনফরমেশন দিই, যাদের জানার দরকার আছে আপনারা জানুন, খুব কাজে লাগবে। সাপে কামড়ালে দুরকমভাবে মৃত্যু হয়। একটা হচ্ছে কি নিউরো, যেটা আমি মেডিকেল টার্মে যাচ্ছি না, একটা হচ্ছে কি ব্রেনে অ্যাটাক করে, আর একটা হচ্ছে কি হার্টে বা কিডনিতে অ্যাটাক করে। দু রকমের বিষের আমাদের এফেক্ট হয়। একটা হচ্ছে ধীরে ধীরে শরীরগুলো অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট হয়, চিন্তা করে দুশ্চিন্তা করে মানুষ মারা যায়, ব্রেনের নিউরো যেটা। আর একটা হচ্ছে কি যেটা হচ্ছে কার্ডিও, সেটা হচ্ছে কার্ডিওটক্সিক। সো সেটা কি হয়, আমাদের সাপে কামড়ালে কি আমাদের শরীরে হৃৎপিণ্ড আস্তে আস্তে, রক্তগুলো জমাট বাঁধতে থাকে, হৃৎপিণ্ড আস্তে আস্তে কম পাম্প হয়, তাদের দিয়ে কিডনিটা ফেল হয়ে যায়, কিডনি দিয়ে মূত্রের জায়গা দিয়ে রক্ত বেরিয়ে যায়। তো এই সমস্ত সিমটমের জন্য ধীরে ধীরে আরও চিন্তা করতে করতে মানুষ মারা যায়। তো এটার ওষুধ কীভাবে তৈরি হয়, এএসবি যেটাকে বলছি, অ্যান্টি স্নেক ভেনম। তো তারও আগে একটা কথা বলে রাখি, যে আপনাকে কিন্তু হসপিটালে 100 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। আজকে কামড়েছে, কালকে পৌঁছালেন, বাঁচবেন না। আজকে কামড়েছে, আজকে এই টাইমের পর থেকে 100 মিনিটের মধ্যে আপনাকে হসপিটালে পৌঁছাতে হবে। 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে। এরপরে গেলে কিন্তু আপনার বিপদ বাড়বে। অতএব আপনি চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল হসপিটালে পৌঁছানোর। 100 মিনিট, কিন্তু বারবার বলছি 100 মিনিট, 100 ঘন্টা না, 100 মিনিটের মধ্যে হসপিটাল আপনাকে পৌঁছতেই হবে অ্যাট এনি কস্ট। ওকে, গরমে পুরো ঘেমে গেছি, যেহেতু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আমাকে একটু কষ্ট করে ভিডিওটা বানাতে হচ্ছে। যাই হোক, যারা চ্যানেলে প্রথম আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অল করবেন। এই ধরনের বিভিন্ন ইনফরমেশন আপনাদের আমি শেয়ার করবো, যেগুলো আপনাদের কাজে লাগবে। এছাড়া তো এটা হচ্ছে রিক্রুটমেন্টের বাইরে একটা আপডেট, যেগুলো আমি মনে করলাম যে দেওয়া দরকার, কারণ এই সমস্ত ইনফরমেশনগুলো জানা খুব প্রয়োজন। আমি মেইনলি চ্যানেলে পড়াশোনার ভিডিও বা ইনফরমেটিভ আপডেটগুলোই দিয়ে থাকি, রিক্রুটমেন্টের আপডেটগুলো। এটা মনে হলো দেওয়া দরকার, তাই দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে, এবং অবশ্যই আমি আরেকটু কথা বলবো, তার আগে একটু প্রচার করে নিই। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের কাছের মানুষদের কাছে এগুলো শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষের কাছে এগুলো শেয়ার করবেন, এটা যাতে আপনাদের ওই মানুষগুলো জানতে পারে এই ইনফরমেশনগুলো, তারা তাদের জীবন বাঁচাতে পারে। কারণ সাপে কাকে কখন কীভাবে কাটবে, কামড়াবে কেউ জানি না। অথবা এটা শেয়ার করে রাখলে হয়তো আপনাদেরই উপকার হবে, নিজেদের মানুষটাকে হয়তো বাঁচাতে পারবেন ছোট্ট ইনফরমেশনের মাধ্যমে। তো লাস্ট যেটা বলছিলাম যে 100 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছাবে, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছাবে, 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে বললে খুব ভালো হয়। এইবার বক্তব্য হচ্ছে যে এই এএসবি অর্থাৎ অ্যান্টি স্নেক ভেনামটা তৈরি করে কি দিয়ে, কী হয় জানেন যে বিষয়টা হচ্ছে যে কোনো সাপ, বিষধর যে সাপগুলো, সেগুলোর বিষটা একটু গাঢ় টাইপের হয়। দেখবেন অনেকে কাপের মধ্যে এই সাপের বিষগুলো দিয়ে রিসার্চ করে বা ওষুধ তৈরি করে। তো ওই বিষগুলো নেওয়া হয়, কি ডেঞ্জারাস সাপের ওই বিষগুলো নেওয়া হয়, নিয়ে ওগুলোকে একটু পাতলা করা হয়, ওষুধ মিশিয়ে, কেমিক্যাল মিশিয়ে পাতলা করে ঘোড়ার শরীরে ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। ঘোড়া বা অন্যান্য ভালো মানে জন্তু বা প্রাণীর মধ্যে, গাধা হতে পারে এরকম। তো ঘোড়া টাকরাই একটু শক্ত সমর্থ হয়, ওদের শরীরে যেই ওই ইঞ্জেকশনটা দেওয়া হয়, ওরা ধীরে ধীরে একটু ঝিমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, মাটিতে লুটিয়ে পড়ে, কষ্ট হয়। এটা তো খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই ওষুধটা তৈরি হয়। তো ঘোড়াটা ওরকম মাটিতে লুটিয়ে পড়ে দিয়ে আস্তে আস্তে 1 দিন 2 দিন পর পর ও আস্তে আস্তে আবার সুস্থ হয়। কীভাবে? নিজের থেকে ওর শরীরে রক্তে এমন এক ধরনের ওষুধ তৈরি হয়, মানে অ্যান্টিবডি তৈরি হয়, যেটা দিয়ে ওই যে বিষটা ঢুকেছে, বিষটাকে আস্তে আস্তে কমিয়ে দেয়, মানে বিষটাকে আস্তে আস্তে মেরে ফেলে, বিষটাকে আস্তে আস্তে রিমুভ করে ফেলে। তো ওই যে ওর শরীরে যে রক্তের মধ্যে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, ওইটাকে আবার রক্তের মাধ্যমে সিরিঞ্জ দিয়ে ডাক্তাররা নিয়ে ওইটা থেকে ওই যেটা দিয়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে, অ্যান্টিবডিগুলো দিয়ে ওষুধটা তৈরি হয়, আর ওগুলি আমাদের শরীরে দেওয়া হয়। দিয়ে আরও প্রসেস আছে, যেগুলো মেডিকেল প্রসেস, সেগুলো আমাদের জানা নেই, মুহূর্তে দরকার নেই। কিন্তু আমি বলে দিলাম যে এইভাবে ঘোড়া শরীরে বিষ দিয়ে তারপরে আস্তে আস্তে যখন ঘোড়াটা সুস্থ হয়ে যায়, সেখান থেকে রক্ত নিয়ে এই এএসবি অ্যান্টি স্নেক ভেনাম বা এই সাপের ওষুধগুলো তৈরি করা হয়। এবার এই যে ইনফরমেশনগুলো দিলাম, এগুলো কিন্তু সত্যি আপনাদের খুবই কাজে লাগবে। এরপরে আরও একটা ভালো ইনফরমেশনের একটা ভিডিও করতে চলেছি। যদি আপনাদের এই ভিডিওটা আপনারা ভালোবাসা দেন বা
একটু যদি সাপোর্ট করেন, লাইক টাইক করেন তাহলেই, বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আর একটা ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এছাড়া যদি কোনো কোয়েরিজ বা প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে বা এই কমেন্ট বক্সে রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।